আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন সিএসসি। গণ অভ্যুত্থানে জেল পলাতক ৭০০ আসামি ধরাছোঁয়ার বাইরে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং পুতুলের নিয়োগ নিয়ে তদন্ত করতে পারে দুদক, এমপি পদ থেকে টিউলিপের পদত্যাগ দাবি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে দুপুরের সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অনেক সুপারিশ সুষ্ঠু নির্বাচনে অন্তরায় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED-র সংলাপে একথা বলেন সিএসসি। সুপারিশ অনেকে দেয়া যায়, কিন্তু বাস্তবায়ন সহজ নয় মন্তব্য করে নাসির উদ্দিন আরও বলেন, আইনি বাধা দূর এবং রাজনৈতিক দলের নিবন্ধন দ্রুত হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের প্রস্তুতির কথা জানিয়ে সিএসসি বলেন, ৬৬,৮০০ জনবল কাজ করছেন ভোটার তালিকা হালনাগাদে। তবে ভোটার তালিকা তৈরির পর নিয়ন্ত্রণ অন্য কারো কাছে থাকলে কাজে নিয়ন্ত্রণ থাকবে না বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা যে ইলেকশনটা করব, এই আইন কানুন বিধিবিধান কিন্তু এখনো চূড়ান্ত অবস্থায় নাই, কারণ রিফর্মস কমিশনের রিপোর্টগুলো আসা শুরু করেছে। এখন এদের মধ্যে কতটুকু গ্রহণযোগ্য হয়, কতটুকু ইনকর্পোরেট করতে হবে, বিভিন্ন বিধিবিধানের মধ্যে ইনকর্পোরেট করতে হবে, এটা আমরা উই আর নট স্টিল শিওর অ্যাবাউট ইট। অনেক সুপারিশ দিয়েছেন, তো সব সুপারিশ খারাপ বা সব সুপারিশ ভালো, এটা আমাদের কাছে গ্রহণযোগ্য এটা বলতে পারছি না। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে জেল ভেঙে পলাতক আসামিদের মধ্যে এখনও ৭০০ জন ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, শীর্ষ সন্ত্রাসীরা মুক্তির পর আবার একই অপরাধ করছে, তাদের আইনের আওতায় আনা হবে। জুলাই আগস্টের আন্দোলনে আহতদের কারাগারের হটলাইনে চাকরি দেওয়া হবে বলেও এ সময় জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। কারাগারের এই জরুরি সেবার মাধ্যমে জনসাধারণ কারাগারে অন্তরীণ যে কোনো বন্দী সম্বন্ধে যেসব বিষয় জানতে পারবেন, সেগুলি হল বন্দীর অবস্থান সম্পর্কিত, বন্দীর হাজিরার তারিখ, বন্দীর সাক্ষাতের তারিখ। ৭০০-এর মতো এখনো বাইরে রয়ে গেছে, আর যারা ছিল তাদের সবাইকে আবার বন্দী করে কারাগারে রাখা হয়েছে। অগাস্ট এবং জুলাই অগাস্টের বিপ্লবে যারা আহত হয়েছে, আমরা তাদের থেকে এখানে এমপ্লয়মেন্ট দেওয়ার চেষ্টা করব। শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করতে পারে দুদক, জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক শীর্ষ কর্মকর্তারা। সংস্থাটির দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক হওয়ার ক্ষেত্রে পুতুলের যোগ্যতায় ঘাটতি ছিল বলেও মনে করছেন তারা। সোহেল সামির রিপোর্টে বিস্তারিত। শনিবার ব্রিটেনের প্রভাবশালী মেডিকেল জার্নাল দ্য ল্যানচেট একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক শীর্ষ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন। সাইমা ওয়াজেদ পুতুলকে ঘিরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভাবমূর্তিতে লেজে গোবরে অবস্থা দেখা দিয়েছে বলে মনে করছেন সংস্থাটির সাবেক পরিচালক মুকেশ কপিলা। নিয়োগটি হুর বিভিন্ন প্রক্রিয়া ও স্বচ্ছতাকে খর্ব করেছে বলেও জানান তিনি। সংস্থাটির মুখপাত্র তারিক জাসারেভিস বলেন, যদি নির্বাচনী প্রক্রিয়ায় কোনো অস্বচ্ছতা দেখা দেয় তাহলে সংশ্লিষ্ট দেশ তদন্ত করতেই পারে। এসব তদন্ত বা আইনগত প্রক্রিয়ায় হু বাধা দেবে না। অন্যদিকে দুদক উপপরিচালক আক্তারুল ইসলাম দ্য ল্যানচেটকে বলেন, পুতুল আর্থিক অসদাচরণ ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে পদ নিয়েছেন। অভিযোগ জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন তারা। ল্যানচেট বলছে, সাইমা ওয়াজেদের চেয়ে
বেশি যোগ্যতা ছিল নেপালের প্রার্থী শম্ভু প্রসাদ আচার্যের। কিন্তু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক ও আর্থিক প্রভাব খাটিয়ে মেয়ের প্রোফাইল উন্নত করেছেন, দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আঞ্চলিক পরিচালকের চাকরি। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। মন্ত্রিত্ব থেকে সরে আসার পর এবার ব্রিটেনে এমপি পদ থেকে পদত্যাগের দাবি উঠেছে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে একটি পিটিশন দাখিল করেছে বিরোধী কনজারভেটিভ পার্টি। বিভিন্ন জায়গায় টিউলিপের বিরুদ্ধে চলছে জনসংযোগও। সাবেক এই মন্ত্রীর দুর্নীতির বিবরণ নিয়ে লিফলেট বিতরণ করছেন দলটির নেতাকর্মীরা। কনজারভেটিভ পার্টির জ্যেষ্ঠ নেতা ডেভিড ডগলাস এই ইস্যুতে বলেন, টিউলিপকে দেখে সহজ সরল মনে হলেও বাস্তবে তিনি বিপরীত, কেননা 3.5 বিলিয়ন পাউন্ড আর্থিক নয়ছয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর আগে টিউলিপ সিদ্দিক গত 14 জানুয়ারি মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। দীর্ঘ 14 বছরের আইনি লড়াই অবশেষে অধিকার ফিরে পেলেন জামালপুরের বিসিআইসির কর্মকর্তা আব্দুল কাদের। 14 দিনের মধ্যে চাকরির পাওনা অর্থ বুঝিয়ে দিতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। আব্দুল কাদের চান না এমন আইনে বেড়াজালে আর কেউ পড়ুক। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। জামালপুরের ষাটোর্ধ্ব আব্দুল কাদের গেল কয়েক বছর ধরে প্রতি সপ্তাহে এভাবেই বসে থাকেন হাইকোর্টে। অর্থকষ্ট, পরিবারের চাওয়া পাওয়া পূরণ করতে না পারা, এই হতাশায় ঘিরে থাকে তাকে। 15 বছর বিসিআইসিতে চাকরি করার পর 2002 সালে পে অফে চাকরি হারান আব্দুল কাদের। হঠাৎ এমন সিদ্ধান্তে পরিবার নিয়ে আর্থিক অনটনে পড়েন তিনি। ফিরে যান গ্রামের নিজ বাড়িতে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আমাকে বিসিআইসি থেকে একটা রুগ্ন প্রতিষ্ঠানে পোস্টিং দেওয়া হয়, উজালা মেস ফ্যাক্টরি। ওখান থেকে পে অফের মাধ্যমে আমি চাকরিচ্যুত হই। 2013 সালে জানতে পারেন চাকরি হারানো এমন অনেকেই মামলা করে ফিরে পেয়েছেন তাদের চাকরি। 2013 সালে পাওনা ছুটি বিক্রি করে রিট করেন তিনি। তার পক্ষে রায় হয়, চাকরিতেও জয়েন করেন। 18 মাস পর অবসরে গেলে বিসিআইসি আপিল করে আটকে দেয় অবসরের অর্থ। রিটায়ারমেন্টের পরে যখন উনি ওনার টাকা চাইতে গেলেন, তখন বলছে টাকা দেব না, আপনার বিরুদ্ধে আপিল করা হয়েছে। তো উনি তো আকাশ থেকে পড়লেন। উনি এরপরে অ্যাপিলের ডিভিশনে খোঁজখবর নিয়ে অ্যাপিলের দেখলেন, কিন্তু বিসিআইসি অ্যাপিল করেই শুধু বসে রয়েছেন, আর কিছু নড়চড় করেননি, ফেলে রেখেছেন। সামর্থ্য না থাকায় নিজেই লড়েন মামলাটি। প্রধান বিচারপতির নজরে এলে নিষ্পত্তি হয় মামলা। 23 বছরে আমার আর্থিকভাবে পরিবার পরিজন নিয়ে, ছেলে মেয়ে নিয়ে আমার অনেক কষ্ট হয়েছে, এবং আমি আশা করি আমার মতো এরকম যাতে আইনি হয়রানির শিকার কেউ না হয় ভবিষ্যতে। 14 দিনের ভিতর ওনাকে ওনার পাওনাদি বুঝিয়ে দিতে বলেছেন। আমি কষ্টের কথা বলেছি, যেহেতু ওই জেনে শুনে হারা মামলা কেন করছেন। আজকে থেকে 14 দিনের ভিতর, যেহেতু তাদের লয়ার ছিল, তা সে কমিউনিকেট করবে অর্ডারটা। আপিল বিভাগের এ আদেশ বাস্তবায়ন না হলে বিসিআইসির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে বলে জানান আব্দুল কাদেরের আইনজীবী। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। নির্মাণের 3 বছরের মাথায় মডেল মসজিদে ফাটল, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। বিরতির পর আবার আমন্ত্রণ 21 দুপুরের সংবাদে। বাংলাদেশের প্রথম সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল AKM শফিউল্লাহ মারা গেছেন। সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি। সাবেক এই সেনাপ্রধান দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হাইপারটেনশন সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। KM শফিউল্লাহ 1934 সালে 2রা সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে জন্মগ্রহণ করেন। 1971 সালে জয়দেবপুরের 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 2য় প্রধানে ছিলেন তিনি। মুক্তিযুদ্ধের শুরুতে 3 নম্বর সেক্টর কমান্ডার দায়িত্ব পালন করেন শফিউল্লাহ। পরে 3টি আর্মি ব্রিগেড গঠিত হলে ফোর্সের নেতৃত্ব দেন তিনি। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ভূষিত হন বীর উত্তম খেতাবেও। স্বাধীনতার পর 1972 থেকে 1975 পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন এই বীর উত্তম। নির্মাণের 3 বছরের মাথায় ফাটল দেখা দেয়ায় ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে রাজশাহীর গোদাগাড়ির মডেল মসজিদ। কাজের নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ঠিকাদারদের বিরুদ্ধে। এছাড়া 3 বছরেও চালু হয়নি মসজিদের ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। পরিকল্পিতভাবে জায়গা নির্বাচন না করাই রয়েছে মুসল্লির অভাবও। হাসান আল মুবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্য ও ডেস্ক রিপোর্ট।
গোদাগাড়ী উপজেলা চত্বরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয় 2021 সালের 10 জুন। 3.5 বছরের মাথায় মসজিদের গেটেই ঝুঁকিপূর্ণ ব্যানার টাঙিয়েছে কর্তৃপক্ষ। মসজিদ ভবনে দেখা দিয়েছে ফাটল, অল্প বৃষ্টিতেই পানি পড়ে ভেতরে, বিদ্যুতের পাইপেও ঢুকে যায় বৃষ্টির পানি, আর হালকা বাতাসেই ভেঙে পড়ছে মিনারের নকশাগুলো। সমস্যা রয়েছে সাউন্ড সিস্টেমেও। এমনই 22টি সমস্যা চিহ্নিত করে কর্তৃপক্ষকে জানিয়েছে মসজিদের ইমাম মুয়াজ্জেম ও খাদেম। আজান দিতে গিয়ে অনেক সময় আমি শক করেছে আমার, এবং মসজিদের মূল গেট যেটা, এই গেটেও ঢুকতে গেলে আতঙ্ক হয়ে যায়। এভাবে ফাটতে থাকে আস্তে আস্তে যদি বৃদ্ধি পায় তাহলে তো অসুবিধা নয় যে ঝুঁকি বাড়বে, আরও আতঙ্কিত হব আমরা। এগুলো এমন একটি অবস্থায় আছে যে কোনো সময় যে কারো প্রাণহানি ঘটতে পারে। নির্মাণ কাজ অসম্পূর্ণ থাকলেও উদ্বোধনের পরে বিলের 10 কোটি টাকা তুলে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান MS ব্রাদার্স কনস্ট্রাকশন। এখনো বাকি সীমানা প্রাচীর নির্মাণ সহ ভবনের বেশ কিছু কাজ। মসজিদের স্থান নির্ধারণেও পরিকল্পনার অভাব বলে জানান মুসল্লিরা। গণপূর্ত অধিদপ্তর আর সরকারের যারা দায়িত্বে আছে এনাদের গাফিলতির কারণে আজকে এই অবস্থা। মাইকের সাউন্ড একটাও ভালো না, কোনো মুসল্লি ইমামের কথা শুনতে পারে না। লক্ষ লক্ষ টাকা দেখা যাচ্ছে যে মসজিদের নামে এসেছে, কিন্তু তারা প্রকৃতভাবে এগুলোকে কাজে না লাগিয়ে তারা নিজেদের পকেট ভারী করেছে। এ নিয়ে কথা বলতে ঠিকাদারি প্রতিষ্ঠান MS ব্রাদার্স কনস্ট্রাকশন অফিসে গিয়ে কাউকে পাওয়া যায়নি। মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার কল দেয়া হলেও রিসিভ করেনি। সমস্যা সমাধান করে কাজ শেষ করতে ঠিকাদারকে একাধিকবার চিঠি দেওয়ার কথা জানায় গণপূর্ত বিভাগ, আর অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এটি যারা নির্মাণ করেছে PWD, ইতিমধ্যে PWD এটি মেরামতের জন্য কাজ শুরু করেছে। সামান্য যেটা, এটা আসলে স্ট্রাকচারাল কোনো সমস্যা না, তো এটা আমরা ঠিকাদারের মাধ্যমে এটা ঠিক করার ব্যবস্থা করে দিচ্ছি। মহানগরীতে 2টি সহ রাজশাহীতে 11টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে 8টির কাজ শেষ হলেও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম চালু হয়নি একটিতেও। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবারে আভিভা ফিনান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। নিয়ম অনুযায়ী ভ্যাট ট্যাক্স সহ সরকারি ফি দেওয়ার ভয়ে অনেকে ব্যবসায়ী অটোমেশনে আসছে না বলে অভিযোগ করেছেন এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় এনবিআর চেয়ারম্যান দেশের নিরাপত্তা এবং ব্যবসার কল্যাণে কাস্টমসের ভূমিকা তুলে ধরেন। দেশের মোট আয়ের টাকা ঋণ পরিশোধ এবং খরচে চলে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। আলোচনায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বিদ্যমান আইনেও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব বলে মন্তব্য করেন। আর এরই সাথে শেষ করছে 21 দুপুরের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ডিসেম্বরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন CSE। গণ অভ্যুত্থানে জেল পলাতক 700 আসামি ধরাছোঁয়ার বাইরে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং পুতুলের নিয়োগ নিয়ে তদন্ত করতে পারে দুদক, MP পদ থেকে টিউলিপের পদত্যাগের দাবি। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।